এবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাল মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ডক্টর আব্দুল্লাল মামুন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। নানা জল্পনা কল্পনার পর ইলেকশনের তফসিল ঘোষণা হচ্ছে ডিসেম্বরের প্রথম অর্ধে। ধন্যবাদ অনেক। মামুন ভাইকেও স্বাগত জানাচ্ছি, দর্শকদের স্বাগত জানাচ্ছি। এটা খুবই একটা আনন্দের সংবাদ। পার্টিকুলারলি আমরা প্রায় অনেকগুলো তফসিল, 3টা তফসিল দেখেছি আমরা মাঝখানে গত 16 বা 17 বছরে, কিন্তু সে আনন্দের সংবাদ এই জন্য বললাম যে বাংলাদেশের ইলেকশন ঘোষণা, ইলেকশনের দিন বা ইলেকশন কেন্দ্রিক যে আনন্দ হয় সেটা বোধহয় মিলিয়ে গিয়েছিল। সেটা নতুন করে একটা জায়গার সম্ভাবনা তৈরি হয়েছে, এটা সবচেয়ে বড় সুখবর। আরেকটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে অনেক জল্পনা কল্পনা ছিল এবং সে সব জল্পনা কল্পনার অবসান ঘটে আজকে আমরা দেখলাম যে ডিসেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তবে এই তফসিল ঘোষণায় একেবারে সর্বশেষ পর্যায়ে নয়, এটি প্রথম পর্যায়ে। ভালো খবরটা হচ্ছে যে সম্ভবত এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারও এখন তার সমস্ত কর্মকাণ্ডের ফোকাস নির্বাচনের দিকে দেবে এবং যেটা আশা করব আমরা যে দেশের স্থিতিশীলতার জন্য, দেশের ভবিষ্যতের জন্য সমস্ত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা দিল যে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সত্যিকারের একটি উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং স্পেশালি যারা আমরা ভোট দিতে পারিনি, ভোটের নামে সাজানো ভোট মঞ্চস্থ হয়েছে, তার বাইরে গিয়ে আমরা আশা করি যে সুষ্ঠুভাবে সবাই ভোট কেন্দ্রে যাবে এবং আনন্দের সঙ্গে ভোট দিবে। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাল মামুন। আমরা একটু হাসান মামুনের কাছে। হাসান মামুন, এবার পোস্টাল ব্যালটের থ্রুতে ভোটাধিকার পাচ্ছে প্রবাসীরা। হ্যাঁ, এবার তো নির্বাচন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এটা আমরা আশা করছি। যেটা আপনি বললেন, সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। তারপর সিএসি বলেছেন যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে নতুন ভোটার, তরুণ ভোটারদের অন্তর্ভুক্তির জন্য, এবং মনে করা হচ্ছে যে নতুন ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবারকার নির্বাচনে। মানে এবারকার নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের উত্তরণ হবে সেখানে তাদের একটা বড় অংশগ্রহণ থাকবে। মামুন ভাই বলছিলেন যে 3টা নির্বাচন তো হয়নি, সত্যি কথা বলতে গেলে এগুলো কোনো নির্বাচন না, মাঝে যেগুলো হয়েছে, যার ভিত্তিতে আওয়ামী লীগ দাবি করতো যে তারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এমনকি 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল 1/11-এর পরে একটা সেনা সমর্থিত সরকারের মাধ্যমে, সেই নির্বাচন নিয়ে তখন কিন্তু খুব আলোচনা হয়নি, কিন্তু পরে আলোচনা পল্লবিত হয়েছে এবং এখন তো অনেক বেশি আলোচনা হচ্ছে যে সেই নির্বাচনটাও কিন্তু যথেষ্ট মাত্রায় গ্রহণযোগ্য হয়নি এবং এর ফলাফলে এটা প্রতিফলিত হয়েছে। যাই হোক, তারপরও সেই নির্বাচনটা মেনে নেওয়া হয়েছিল এবং সেই মানের নির্বাচনও যদি হতো পরবর্তীকালে, তাহলে কিন্তু যে হাসিনার নেতৃত্বে যে স্বৈরতন্ত্র, যেটাকে অনেকে মাফিয়াতন্ত্র বলে, মানে ফেসিবাদও বলতে চায় না, কারণ ফেসিবাদেরও একটা মর্যাদার জায়গা আছে, একটা আদর্শ আছে। এটা ছিল একটা ডাকাতের সরকার, চোরতন্ত্র, এবং চোরতন্ত্রটা বিস্তৃত হয়েছিল অর্থনীতি পর্যন্ত। এবং এরা লুটতরাজ করে দেশে সম্পদ রাখেনি, এরা সম্পদ পাচার করেছিল বাইরে, কারণ এরা সম্ভবত জানতো যে একসময় তাদের এই মানে তাসের ঘর ভেঙে পড়বে এবং তাদেরকে পালাতে হবে। তো পালালে তো বাইরে গিয়ে খাওয়া পড়া নিশ্চিত করতে হবে, সেজন্যই সম্পদ পাচার করেছিল। সম্পদ যদি দেশে থাকতো, পুনঃবিনিয়োগে যেত, তাহলে কিন্তু মানুষের অন্তত কিছু কাজের সুযোগ সৃষ্টি হতো, সেটাও হয়নি। তো যাই হোক, এই আলোচনাগুলো তো ব্যাপকভাবে হয়েছে, আরো হবে, আমি নতুন করে না বলি। তো মামুন ভাইয়ের সঙ্গে আমি একমত যে সামনে যে নির্বাচনটা আছে, সরকার যে অঙ্গীকার করছে, এখন তো ইসির পালা, ইসির কাজ দেখানোর পালা, তাই না? সরকারের আসলে কিন্তু এখন আর তেমন কিছু করার নাই। এখন এই যে তফসিল ঘোষণার সময়ও বলে দেওয়া হয়েছে, তো
তো সাধারণত 2 মাস বা 45 দিন আগে তফসিল ঘোষণা করা হয়। আহ, তো আমরা আশা করব যে রমজানের আগে, রমজানের যথেষ্ট আগেই নির্বাচনটা হবে। এরকম প্রত্যাশাও কিন্তু দেশে ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো সব দিক থেকে। কারণ ডিসেম্বরে নির্বাচন করার, ডিসেম্বর জানুয়ারিতে মানে শীতের মধ্যে নির্বাচন করার একটা ঐতিহ্য আছে আমাদের। হ্যাঁ, তো যাই হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সবকুল রক্ষা হয়। সবকুল মানে হচ্ছে যে সেনাপ্রধান যে মতামত দিয়েছিলেন গণ অভ্যুত্থানের পরপর, যে 18 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচনে তারা সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতিতে, তো সেটা শেষ হচ্ছে জানুয়ারিতে। ইতোমধ্যেই কিন্তু ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে বৈঠক হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধিদের নিয়ে, সেখানে এই কথাটা কিন্তু উঠেছে যে মানে সশস্ত্র বাহিনীর লোকজন যারা মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, তারা কিন্তু দীর্ঘদিন টানা দায়িত্ব পালন করে ক্লান্ত, তাদের বিশ্রামও প্রয়োজন, তাই না? এবং তাদেরকে কিছু সময়ের জন্য তুলে নিয়ে আবার নির্বাচনের সময় নিয়োজিত করা, এই আলাপটাও কিন্তু এসছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে মানে সেনাপ্রধানের মতামতও নেওয়া দরকার। উনি তো স্টেক হোল্ডার এই এই গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের। এবং উনি কিন্তু মাঝে একটু সংকট দেখা দিয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ঘিরে, সেই সংকটও কেটে গেছে সবার সম্মিলিত চেষ্টায়। সেই সংকট কিন্তু বাড়েনি, এটা আমাদের জন্য একটা রিস্কি জায়গা ছিল। যাই হোক, তো এখন নির্বাচনের দিকে যাওয়া গেছে। এতে কোন পক্ষ জয়ী হয়েছে, কোন পক্ষ পরাজিত হয়েছে, কোন পক্ষ কিছুটা মনক্ষুণ্ণ, এইসব মানে ঝেড়ে ফেলে আমার মনে হয় যে নির্বাচনের দিকে চলে যাওয়া উচিত। হাসান মামুন, আপনি এবং কি এবং এবং এই নির্বাচনটা যথেষ্ট মাত্রায় পার্টিসিপেটরি হওয়া উচিত। স্বচ্ছ শুধু না, এটা পার্টিসিপেটরি হওয়া উচিত। এই মতামতটাও কিন্তু সমাজে জোরালো ভাবে আছে। এই প্রশ্নটা আমি আপনাকে অনেক করতে একটা গেছিলাম জিনিস যে একটু যোগ করি অনেক, জি, সেটা হচ্ছে যে আজ জি। কিন্তু এই ঘোষণার মাধ্যমে আর একটা ডিবেটের সম্ভবত অবসান হলো। সেটা হচ্ছে যে 18 বছর বয়সী যারা, তারা ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবে। তো একটা আলোচনা ছিল 16-17 চলো। বছর। তো একটা শুধু তফসিলের ঘোষণা না, এটা একটা বড় মীমাংসা বলে আমি মনে করি। জি, জি, অবশ্যই। হাসান মামুন, আপনার কথাটাই আমি ফিরে আসি, যেটা পার্টিসিপেটরি এবং আগাম ইলেকশনটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে। হ্যাঁ, পার্টিসিপেটরি, এটা কিন্তু এটা নিয়ে একটু বিতর্ক হচ্ছে। এর অর্থ কি? পার্টিসিপেটরি মানে কি জনগণের পার্টিসিপেশন শুধু, নাকি মানে যেসব রাজনৈতিক দল মাঠে আছে এবং যারা জনগণের একটা অংশের সমর্থন নিয়ে আছে, তাদের সবার পার্টিসিপেশন? এখানে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রসঙ্গটা আসে, আপনি বোধহয় সেইটা বলতে চাচ্ছেন, তাই না? এগুলো খোলাখুলি আলোচনা হওয়া উচিত। আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, টেকনিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ না, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ না। আওয়ামী লীগ বিচারের মুখোমুখি আছে, আইসিটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে, এবং এটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তো সরকারের কিছু করার নেই, ইলেকশন কমিশনেরও কিছু করার নেই। এখানে আমি একটুখানি বলতে চাই যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, যে আওয়ামী লীগ নির্বাচনে সম্ভবত পার্টিসিপেট করতে পারছে না, এটার জন্য কিন্তু প্রধানত আওয়ামী লীগ দায়ী। 1 নম্বর হচ্ছে যে তারা গণ অভ্যুত্থানে সাংঘাতিকভাবে উৎখাত হয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে, তাদের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? আরেকটা হলো যে প্রথমে শুরুর দিকে শেখ হাসিনার পুত্র জয়, উনি যে অবস্থানটা নিয়েছিলেন, আওয়ামী লীগ যদি সেই অবস্থানে অটল থাকতে পারত যে শেখ হাসিনা এখন আর মানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত নেই, তার পরিবার নেই, অন্যরা আওয়ামী লীগ নিয়ে কি করবে না করবে সেই সিদ্ধান্ত নেবে, তাহলে কিন্তু দেশের মধ্যে যারা আওয়ামী লীগার আছে, যারা সেই রকম কোনো সুনির্দিষ্ট অপরাধ করেনি, যাদের নামে সেই রকম কোনো মামলা মোকদ্দমা নেই বা দেওয়ারও সুযোগ নেই, তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে তারা কিন্তু পুনর্গঠিত হতে পারতো। এমনকি আমি মনে করি যে নতুন নামেও পুনর্গঠিত হতে পারতো, তাই না? এখন তাদের একটাই স্কোপ আছে, তারা যদি অন্য দলে, যারা নিরপরাধ অংশ, তারা যদি অন্য দলে আহ, ঢুকে, এমনকি অনেকে মনে করছে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, জাতীয় পার্টিতে ঢুকে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, স্বতন্ত্র হিসেবে পার্টিসিপেট করতে পারে। এছাড়া আওয়ামী লীগের অংশগ্রহণের আসলে কোনো সুযোগ নাই। তবে আওয়ামী লীগের একটা যে বড় সমর্থক গোষ্ঠী দেশে আছে, সেটা তো স্বীকার করতে হবে। তারা যাতে নির্বাচনে অংশ নিতে পারে এবং এর ভেতর দিয়ে যাতে নির্বাচনটা একটা মহিমা পায়, সেই চেষ্টা অবশ্যই সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবাইকে, এমনকি রাজনৈতিক দলগুলোকে করতে হবে। কারণ আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী, তারা তো কোনো অপরাধ করেনি,
তাদের তো রাজনৈতিক অধিকার আছে, ভোটাধিকার আছে, তাই না? তারা যেন নির্বিঘ্নে সেই অধিকার প্রয়োগ করতে পারে, এবং তারা যাতে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘদিন পরে, 15.5 বছর পরে শুরু হতে যাচ্ছে, এই যে মহান যাত্রা গণ অভ্যুত্থানের পরে, আমরা তো আশা করি যে দেশে শুধু নির্বাচিত সরকার না, দেশে একটা আহ, মানে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার হবে এর ভেতর দিয়ে। সেইখানে তারা যেন সামিল হতে পারে, এবং তাদেরও দায়িত্ব আছে কিন্তু এই যাত্রায় সামিল হওয়ার। ধন্যবাদ হাসান মামুন। ডক্টর আব্দুল্লাল মামুন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রথমেই আমি যেরকম বলছিলাম যে নানা জল্পনা কল্পনার পরে আজকে ইসি ইলেকশন তফসিলের ঘোষণার একটি ডেট দিলেন, কালকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি গিয়েছেন। প্রশ্নটা আমার একটু হচ্ছে আপনার কাছে অন্যভাবে, যে আর কোনো শঙ্কা কি আছে ইলেকশন নিয়ে? না, আপনি প্রশ্নটা যে কারণে করেছেন আমি বুঝেছি যে কোনো শঙ্কার অথবা আপনি আস করতে পারছেন, এবং কিছু কিছু দলের কাছে যে স্টেটমেন্ট যেরকম আসছে তাতে একটা শঙ্কা জাগতে পারে। আমি বরং একটু অন্যভাবে জিনিসটাকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম কোন একটি রাজনৈতিক দল, ধরে নিলাম জামাত, যে স্বাধীনতোত্তর বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভালো অবস্থায় এই দলটি রয়েছে, কিন্তু তাদের এই থাকাটা যে ক্ষণস্থায়ী তাদের মেনে নিতে হবে, এবং একই সাথে একটি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার, ক্ষমতায় অংশীদার হওয়ার যে নিয়ামক বা সবচেয়ে বড় মাধ্যম সেটি হচ্ছে ভোটের অংশগ্রহণ করা, এবং তার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে নির্বাচন করে তারপরে সরকারের অংশ হওয়া বা ক্ষমতার অংশ হওয়া। সেই জায়গাটা কোথায় জামাতের একটা অবস্থান পরিষ্কার করা জরুরি। এখন যে কথাগুলো বলা হচ্ছে যে বেসিক্যালি দুটো জিনিস এখানে শঙ্কার, ইন্টারনালি বলছি, এক্সটার্নালি অন্য ফ্যাক্টর থাকতে পারে। ইন্টারনালি দুটো ইস্যু, একটা হচ্ছে যে জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে সে আলোচনাটা, আর হচ্ছে পিআর পদ্ধতি, সম্ভবত আমি যদি অনেক ভুল না করি। এই দুটো জায়গায় একটু শঙ্কা আশঙ্কার বিষয় আছে। আমি জিনিসটাকে এভাবে দেখতে চাই, পিআর পদ্ধতি আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, বিএনপি এখানে ছাড় দেবে এবং সবশেষে একটা পিআর পদ্ধতির ক্ষেত্রে উচ্চকক্ষে এগ্রিমেন্ট হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, যে আপনার জুলাই সনদের আইনগত ভিত্তি, সেটা বোধহয় এখন কমে অনেকগুলো অপশন থেকে দুটো অপশনে এসে ঠেকেছে। একটা হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে, আর না হয় একটা রাজনৈতিক কমিটমেন্ট বা পলিটিক্যাল কমিটমেন্টের মাধ্যমে, যেটা পরবর্তীতে বাস্তবায়ন হবে। এখানে একটা তৃতীয় পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি জুলাই সনদের ক্ষেত্রে, যে যে প্রেক্ষাপটে আমরা জুলাই সনদকে দেখার চেষ্টা করছি সেটা বোধহয় আমরা একটা পয়েন্ট মিস করছি। সেটা হচ্ছে 90-এর উদাহরণ আমরা দিচ্ছি, যে 90 সালে এরকম এগ্রিমেন্ট হলেও সেটা মানা যায়নি, রাজনৈতিক দলগুলো মানেনি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। কারণ হচ্ছে একটা কল্যাণকর রাষ্ট্রের মানুষের যে আকাঙ্ক্ষা, বা মানুষ দেখেছে ফেসিজম কিভাবে প্রতীত হয়, তার থেকে বের হওয়ার জন্য মানুষের যে অভিলাষ, বা তরুণদের মধ্যে রাজনৈতিক যে সচেতনতা, বা সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা, এবং এত মানুষ যে জীবন দিল তাদের একটা মানবিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, গুড গভর্নেন্স, মানবাধিকার, এই সবগুলো বিষয়, সেই প্রেশারটা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে আমি মনে করি আইনগত প্রেশারের চেয়ে অনেক বড় প্রেশার হবে। আমি খোলাখুলি বলি, যদি ধরে নেই যে বিএনপি সরকার গঠন করবে, এবং তারা যদি মনে করে যে জুলাই সনদকে পাশ কাটিয়ে তারা সংস্কারগুলো করবে না, বা তারা যে এগ্রি করলো যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দলের সাথে বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, সেটা তারা করবে না, আমি মনে করি এটা মস্ত বড় ভুল হবে। এবং বিএনপি আসলে সরকার পরিচালনাই করতে পারবে না যদি এই কমিটমেন্ট গুলো ব্রেক করে। তাহলে দুটো দিক, একটা আইনগত দিকে না গিয়ে আমরা যদি বরং মেনে নেই রাজনৈতিক দল বিএনপি তারা আগে 31 দফা দিয়েছে, 31 দফার ভিত্তিতে তারাই সম্ভবত অনুধাবন করেছে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এবং যে কারণে তারা একটা রূপরেখা দিয়েছে। তাহলে প্রথমে তাদের একটা কমিটমেন্ট হচ্ছে 31 দফা, এরপরে তারা আবার আরেকটা কমিটমেন্ট করবে জুলাই সনদে। এখন তাদের ডাবল কমিটমেন্টের পরে বিএনপি সেটা থেকে বিচ্যুত হবে বা এটা ইমপ্লিমেন্ট করবে না, আমার সেটা বিশ্বাস হয় না। দ্বিতীয় যে দিকটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে বিএনপি একটা পরিশীলিত রাজনীতির দিকে যেতে চায়, এবং বিএনপি এটা বোঝে যে সমাজের যে পরিবর্তিত অবস্থা, তরুণ সমাজ, সাধারণ মানুষ, এত মানুষের জীবন, এই যে আকাঙ্ক্ষা মানুষের পরিবর্তনে, তাকে রেসপেক্ট করতে হবে জুলাই সনদের মাধ্যমে। তাহলে এই দুটোর বাইরে গিয়ে বিএনপি রিস্ক নেবে বলে আমি মনে করি না। এখন আসেন যে তাহলে কি এটার সঙ্গে ইলেকশনের সম্পর্কটা কি? আমি তো বললাম যে দুটো বিষয় আটকে আছে, যেখানে আপনি বলতে পারেন যে ইলেকশন পেছানো, ডেট পেছানো। এটা পিআর পদ্ধতি, আমার ধারণা বিএনপি সেটা মেনে নেবে। আবার যদি এখানে তফসিলেও যায়, আমার কেন জানি মনে হয় সেটাও
অথবা মেনে নিতে পারে, কিন্তু এর বাইরে গিয়ে কিন্তু যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের নানা ইস্যু তৈরি করার চেষ্টা করে, মনে রাখতে হবে সাধারণ মানুষ, 3 কোটি ভোটার পার্টিকুলারলি, তারা কিন্তু 17 বছর ভোট দিতে পারেন, 3টে ইলেকশনে ভোট দিতে পারেন। সো আগের মতো করে যখন একটা ভোটের আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমরা দ্বিতীয় অধ্যায় এখন, আপনি যে সমস্ত সামাজিক অবস্থাটা দেখেন, সেখানে নির্বাচনই একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে। সেখানে যদি কোনো রাজনৈতিক দল কোন ইস্যুকে সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করে, সেটা কিন্তু বুমেরাং হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আচ্ছা, আমরা একটু হাসান মামুনের কাছে যাই। হাসান মামুন, যেটা বিরতির আগে আসলে আমরা আলোচনা করছিলাম, দেশ এখন নির্বাচনের ট্রেনে, কিন্তু এই সময় আবার আমরা কিছু পলিটিক্যাল পার্টির রিয়াকশন দেখতে পাচ্ছি। মানে যেটা আমি জামাতকে বলতে যাচ্ছি, জামায়াত আজকে বলছেন যে নির্দলীয় সরকারের সময় জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে নির্বাচনে হয়তো যাবে না জামাত, বা নির্বাচন চায় না জামায়াত। এই যে এখন একটু ব্যাকফুটে বা সুর পাল্টানো। আচ্ছা, আমি তো মামুন ভাইয়ের বক্তব্য শুনলাম, আমি ওনার সাথে মূলগতভাবে একমত ওনার অবজারভেশনের সঙ্গে। আমার মনে হয় যে আসলে এই যে সংস্কারের যে দীর্ঘ আলোচনা চললো, তাই না, এটা তো ঐতিহাসিক ঘটনা আমাদের ইতিহাসে। কখনো রাজনৈতিক দলগুলো কিন্তু এইরকম আলোচনায় জয়েন করেনি, তাই না, এত সিরিয়াসলি কিন্তু পার্টিসিপেট করেনি। এবং দুর্ভাগ্যবশত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল, এটা তো স্বীকার করতে হবে, আওয়ামী লীগ এই দৃশ্যপটে নেই, এই প্রক্রিয়াতে নেই। ভালো হতো তারাও যদি এই আলোচনায় পার্টিসিপেট করতে পারতো, আমরা যদি সেরকম একটা প্রেক্ষাপট রাখতে পারতাম, রক্ষা করতে পারতাম। তো গণ অভ্যুত্থান তো সেই জায়গায় একটা ছেদ ঘটিয়ে দিল, তাই না, তারা দেশ থেকেই নেই, পলাতক ইত্যাদি। তো যাই হোক, যারা মাঠে আছে তারা মিলে সংস্কার আলোচনায় অনেক দূর কিন্তু এগিয়েছে। কালকে সম্ভবত আমাদের শফিক ভাই, প্রেস সেক্রেটারি, উনি বর্ণনা করছিলেন যে মানে উপদেষ্টা পরিষদের, আজকেই উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি অগ্রগতি হয়েছে। উনি যেমন বললেন যে আশু বাস্তবায়নযোগ্য যেসব 161টা বোধ হয় সুপারিশ, তার কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু প্রক্রিয়াধীন, কিছু আংশিক বাস্তবায়ন হয়েছে। আশু বাস্তবায়নাধীন যেগুলো আসলে আলোচনার প্রয়োজন নাই, আর যেগুলো আলোচনার প্রয়োজন ছিল 166টা, মেনলি হচ্ছে 6টা সংস্কার কমিশনের। এখানে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কম ছিল বা ছিলই না, আসলে 5টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তো সেখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এটা বলা উচিত, তাই না। তারপর দ্বিতীয় পর্বের আলোচনায় 20টা বোধহয় সুপারিশ আলাদা করা হলো, যে মৌলিক সংস্কার। তো সেখানেও দেখা গেল যে 12টায় কিন্তু একমত, কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, আর অন্যগুলোর ক্ষেত্রে আলোচনা চলছে, কিছু কিছু আলোচনা এখনো বাকি, যেমন পিআর এর বিষয়টা এখনো সুনিশ্চিত হয়নি। তো এইখানে আমরা দুইটা পক্ষ দেখছি। একটা পক্ষ হচ্ছে যে বিএনপি, ধরে নেওয়া হচ্ছে তারা ক্ষমতায় আসবে নির্বাচন হলে, ব্যাপকভাবে মনে করা হচ্ছে, সুতরাং তারা সংস্কারের ব্যাপারে একটু রক্ষণশীল, একটু সতর্ক, এটা খুবই স্বাভাবিক। আর অন্যরা যেহেতু ক্ষমতায় আসার ব্যাপার নাই, অন্যরা হচ্ছে তাদের কাছ থেকে যতটুকু আদায় করা যায়, যতটুকু লেভারেজ নেওয়া যায়, মানে পলিটিক্যাল লেভারেজ, সেটা হচ্ছে যে যাতে শাসন ক্ষমতায় এবং রাজনীতিতে তাদের প্রভাব থাকে, তারা যাতে প্রভাব শূন্য হয়ে না পড়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব দল বা গ্রুপের প্রভাব আছে সরকারের ওপর, মনে করা হচ্ছে, অনেকে তো বলে যে তাদের সরকার, তাই না, তো তারা মনে করছে যে নির্বাচনটা হলে তারা গুরুত্বহীন হয়ে যাবে। এইটা কিন্তু সংকটের মূল জায়গা, এবং সেখান থেকে তারা রিয়েকশনগুলো দিচ্ছে। আমার যেটা মনে হয়, এই যে তারা বলছে যে শর্ত যেগুলো দিচ্ছে, যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, গণভোট করতে হবে, তারপরে ঘোষণাপত্রে বিস্তারিত নাই, যেটা চেয়েছিলাম সেটা নাই, আমাদেরকে খসড়া দেওয়া হয় নাই, আগ মুহূর্তে দেওয়া হয়েছে, এই যে কথাগুলো এসছে, এইগুলো আমার মনে হয় যে একটু চাপ সৃষ্টির চেষ্টা, একটু সুবিধা নেওয়ার চেষ্টা, এবং তারা আলটিমেটলি সবাই নির্বাচনের দিকে
অগ্রসর হতে বাধ্য হবে, কারণ পরিস্থিতিটা হচ্ছে নির্বাচনমুখী। এই যে মানে হাসিনা পরবর্তী যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু কয়েকটা স্টেক হোল্ডার বড় আমি মনে করি। একটা হচ্ছে যে বিএনপি পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির স্টেক অনেক বড়। বিএনপির বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, বিএনপির কিন্তু জনসমর্থন আছে এবং সেটা রাতারাতি কমবে না, তাই না? এক। দুই নম্বর হচ্ছে যে সেনাবাহিনী একটা স্বতন্ত্র অবস্থান নিয়ে আছে। তারা সরকারের হয়ে কাজ করছে সরকারের নির্দেশে, কিন্তু তাদের একটা ভিন্ন অবস্থান আছে। মাঝে কিন্তু তারা একাধিকবার তাদের অবস্থান ঘোষণা করেছিল এবং তারা কিছু ব্যাপারে মতপার্থক্যও জানিয়েছিল, তাই না? এবং শুরু থেকে তাদের কিন্তু ভিন্ন একটা স্বতন্ত্র অবস্থান আছে। আরেকটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, তারাও কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। তো এই তিন পক্ষ যদি একত্র হয়ে যায় নির্বাচনের প্রশ্নে, তাহলে কিন্তু অন্যরা সংখ্যালঘু হয়ে যাবে, এটা আমার ধারণা, এবং অন্যদের মতামত সেরকম গুরুত্ব পাবে না। বাজারে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে ইউনূস সরকার এতদিন যে অবস্থানেই থাকুক, তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পর থেকে তারা নির্বাচনমুখী হয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছিল যে নির্বাচনটাকে নিঃশর্ত করা হবে। আমিও একাধিক টেলিভিশনে বলেছি যে নির্বাচনটাকে নিঃশর্ত করা প্রয়োজন, মানে ওই যে সংস্কার বিচারে পর্যাপ্ত অগ্রগতি, দৃশ্যমান অগ্রগতি, এই যে শব্দবন্ধগুলো দিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি করা, এই জায়গা থেকে নির্বাচনটাকে বের করে নিয়ে আসা, সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে, রোজার আগে, এবং এর মধ্যে যতখানি বিচার এবং সংস্কার করা যায় ততখানি, বাকিটা নির্বাচিত সরকারের সময় হবে। এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থাটা আসলে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল যারা ভবিষ্যতে এই প্রক্রিয়ায় অংশ নিতে চায়, আমি এনসিপির কথা বলছি না, আমি জামায়াতের কথা বলছি। জামায়াত একটা পুরনো রাজনৈতিক দল, এনসিপি তো এখনো নিবন্ধনই পায়নি, তাই না? এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে যে যারা নিবন্ধন পায়নি তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কি আছে, এই বিষয়টাও কিন্তু এসছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ, যে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের একটা অংশ, তারা রাজনীতিতে এখনো আছে এবং তারা বলিষ্ঠভাবে মতামত দিচ্ছে, তাই না? সেই গুরুত্বটা তাদের দেওয়া হচ্ছে, মিডিয়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই না? প্রতিটা টকশোতে তাদের প্রতিনিধি আসছে, তারা অংশ নিচ্ছে। ঠিক আছে, আমরা তো তাদের অবদানকে স্বীকার করি, কিন্তু ভোটের মাঠে জনসমর্থনই হচ্ছে মুখ্য। জনতাই নির্ধারণ করবে যে কারা ক্ষমতায় যাবে। গণ অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছে তাদেরকেই ক্ষমতায় যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। জনগণ কি নির্ধারণ করবে এটা তারাই ঠিক করবে। তবে মনে করা হচ্ছে, আমি যেটা শুরুতে বলছিলাম, যে এবার নির্বাচনে তরুণ ভোটাররা একটা বড় ভূমিকা রাখবে এবং ভোটারদের মনস্তত্ত্বে ইতোমধ্যে গত 15 বছর, 15.5 বছরে একটা বড় পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে আমরা যেরকম হিসাব করে বসে আছি যে 2/3 মেজরিটি বিএনপি পাবে বা 250টা 280টা পেয়ে যেতে পারে, এইরকমও অনেকে মনে করে। আমি এরকম মনে করি না। এই নির্বাচনে জামায়াতে ইসলামী বা ইসলামপন্থীদের একটা ভোট হয়তো বাড়বে এবং তারা হয়তো একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা একটু তো ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে যাই। হাসান এই মামুন, সুযোগ তারা কেন হারাবে? এই যে দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার, বিরোধী জি, দল হওয়ার সুযোগ আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এই সুযোগ তারা কেন হারাবে এটা আমার কাছে বোধগম্য না। সুতরাং তারা কিন্তু নির্বাচনমুখী হবে। আমি এনসিপির কথা বলছি না, আমি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য যাদের জনসমর্থন এক ধরনের আছে তাদের কথা বলছি। সুতরাং তারা নির্বাচনটাকে স্বাগত। এইরকম কিন্তু তীব্র প্রতিক্রিয়া ইনূস সাহেবের ঘোষণার বিরুদ্ধে জানানো হয়েছে, এটা আমার মনে হয় না। আমি কিন্তু ভেবেছিলাম, আশঙ্কা করেছিলাম যে অনেক বেশি তীব্র বিরূপ প্রতিক্রিয়া এদের তরফ থেকে জানানো হবে। আমরা একটু আহ, ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে যাই। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমরা হাসান মামুনের থেকে শুনছিলাম। আহ, আমিও আপনাকে একটু বলতে চাই যে হয়তো নির্বাচন হয়ে গেলে গুরুত্ব হারানোর ভয়ে হয়তো জামায়াত একটার পর একটা শর্ত দিয়ে যাচ্ছে কিনা। না, একটু আগে কিন্তু আমি বলেছি যে গুরুত্ব হারানো তো এক জিনিস, আর রাজনীতি একটা লং টার্ম বিষয়। আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে আওয়ামী লীগ তার নিজের কৃতকর্মের কারণে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যে আলোচনাটা একটু আগে হচ্ছিল, আমি শুধু একটা জিনিস ওখানে যোগ করে একটু অন্যদিকে চলে যাচ্ছি যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতেও দেওয়া হয়, মামুন ভাই অনেকগুলো ভার্সনের কথা বলেছেন, বাট তারা কি করতে পারবে, এই প্রশ্নটা আমি দর্শকের কাছে রেখে গেলাম। এরপরে আসি যে জামাতের যে আলোচনাটা আমাদের হচ্ছিল, যে জামাত তো রাজনীতি করার কথা লং টার্ম, এবং আমরা ধরে নিচ্ছি যে, আমরা ঠিক জানি না, বাট রাজনীতির মাঠে এখন তৃতীয় বৃহত্তম শক্তি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং
একটা জায়গায় মনস্তাত্ত্বিক একটা দীর্ঘদিনের যে জায়গা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জামাতের যে বিরোধের জায়গাটা ছিল সেটা দেখছি একটু কমে আসছে, ইসলামী আন্দোলন পার্টিকুলারলি। এবং সেক্ষেত্রে দুটো দল একসাথে ইলেকশন করে, আমিও মনে করি মামুনের মতো যে সেখানে সিটের কিছু জায়গায় ইম্প্যাক্ট করে, খুব বেশি ইম্প্যাক্ট করে তা আমি বলতে পারছি না, বাট করবে। এর সাথে যেটা আমি ভাবতে চাই না, বাট তারপরে যদি এনসিপি যুক্ত হয় বা অন্যান্য ছোট দলগুলো যুক্ত হয়, তাহলে কিন্তু আমরা যে ল্যান্ডস্লাইড ভিক্টরির কথা বলছি বিএনপি, সেটি কিন্তু আমার মনে হয় যে তখন একটু, আমি বলছি যে শক্ত প্রতিপক্ষ সব জায়গায় দাঁড়াবে, বাট অনেক আসনেই কিন্তু তখন এটা ম্যাটার করবে। তরুণদের ভোট, ইসলামী ভোট, জামাতের যে ভোটটা, সবকিছু মিলে তখন কিন্তু একটা মোমেন্টাম কিছু কিছু, সব আসনে না, কিছু কিছু আসনে তৈরি হবে। এটা এলাকা ভিত্তিক, শহর কেন্দ্রিক হতে হবে না, গ্রাম কেন্দ্রিক হবে, উপজেলা কেন্দ্রিক হবে। কিছু কিছু পকেট ধর্মীয় হিসাব আমাদের আছে, সব আরেকদিন আলোচনা করবো না। চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমাদের উত্তরবঙ্গের কিছু এরিয়া, রাজশাহীতে, খুলনা আছে, খুলনায় আছে কিছু এরিয়া, একটা জায়গা। তো দেখবেন যে টোটাল আসনে 50টার মতো আসন, এটা জাস্ট আমি মাঝখানে রিড আউট করার চেষ্টা করছিলাম গত প্যারেডিকশন গুলো দেখে, যে কোন কোন পকেটে, তাতে আমি দেখি যে 50 থেকে 60টি আসনে কিন্তু খুব টাফ কম্পিটিশন হবে এবং বেশ কিছু আসন বেরিয়ে যেতে পারে। সো এই যখন অবস্থা, আমি বিশ্বাস করতে চাই যে জামাত বা অন্যান্য দলগুলো নির্বাচনে থাকবে। বা অন্য একটা ভালো কথা বলছে, যেটা অনেক বড় একটি বিষয়, যে দলটি দীর্ঘদিন আমরা স্বাধীনতা যুদ্ধের কারণে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ, এবং এখন আমরা বলি যে আমাদের ভূমিকা স্বাধীনতা যুদ্ধে প্রশ্নবিদ্ধ। তারা যখন প্রধান বিরোধী দল বা বিরোধী দল হচ্ছে সংসদে, বা এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি, আমি এটা বিশ্বাসই করতে চাই না যে জামাত কোনো কারণে নির্বাচনে যাবে না। সাথে যদি এখন যোগ করি যে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ছোট দলগুলো, যাদের কাছে নির্বাচন করে সংসদে যাওয়া একটা স্বপ্ন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের 10 জন, 5 জন, 20 জন সংসদে যাবে, বা নতুন দল এনসিপি যে তরুণ নেতৃত্ব, তারা নির্বাচনে না গিয়ে মাঠে মার খাবে বা মাঠের মধ্যে আইডিওলজিক্যাল পলিটিক্স করবে, ওরকম ইন্টিমেশন কিন্তু আমরা তরুণদের কাছ থেকে পাইনি, যেটা আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক হিসেবে আশা করছিলাম যে তারা ওই আদর্শিক রাজনীতিটা করবে। কিন্তু অনেক জায়গাতে প্রথম ইনসেপশন, বিভিন্ন অনুষ্ঠান, ইফতার পার্টি, এগুলো আমি যদি দেখতাম যে ইফতার পার্টিটা কোন একটা মসজিদে বা জায়তুল মোকাররম জাতীয় মসজিদে হচ্ছে, বা দলের ঘোষণাটা শহীদ মিনারে হচ্ছে, এটা টেবিল চেয়ার দিয়ে, আসলে ভোটের সংখ্যায় সেটা অনেক বেশি ইম্প্যাক্ট করতো। এরা আমারই শিক্ষার্থী, বাট আমি এটা ক্রিটিসিজম করছি না, বাট আমার রিপেন্টেন্স এর জায়গাটা এটা। সবকিছু মিলে যদি অনেক আপনি দেখেন, আমি কোনোভাবেই দেখি না যে ইলেকশন পার্টিসিপেটরি হচ্ছে না। আমি দেখি ইলেকশন পার্টিসিপেটরি হচ্ছে, এবং পার্টিকুলার এলিমেন্টটা কিন্তু আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের অ্যাবসেন্স, এটা একটা অন্য দলের সাথে সুযোগ। দ্বিতীয় যে পার্টটা আলোচনা করতেছি, আপনি যখন সংসদে আপনি বিরোধী দল, বা আপনি কোন এলাকায় আসন পেয়ে গেলেন, বা 50টি আসন বাইরে, এটা কিন্তু বিএনপির জন্য হিউজ থ্রেট, যেটা আমাদের রাজনীতিকে আরো পরিশীলিত করবে। তৃতীয় যে বিষয়টি, যে দলগুলো 10টা 15টা করে আসন পেল, ধরে নিলাম জামাত 25টি আসন পেল, যেটা তাদের হিস্ট্রিতে সবচেয়ে বেশি হবে, সেখান থেকে সংগঠনকে গোছানো, মেজর সিদ্ধান্তটা, স্বাধীনতা যুদ্ধ, তাদের অবস্থান কি হবে, তরুণ ভোটার কিভাবে দেখবে, সেটা পরের বিষয়, কিন্তু দলকে গোছানোর কিন্তু তারা একটা সুযোগ পাবে। ইসলামী দলগুলো আরো এক্সটেনশনে যেতে পারবে। যেভাবে দেশ আওয়ামী লীগ চালিয়েছে, ওখানে আর সুযোগ নেই। আইন করে, দমন করে, নিপীড়ন করে, পুলিশ ওই জায়গায় যাবে না। ওভারঅল একটা পরিশীলিত রাজনৈতিক পরিবেশ, ডক্টর আব্দুল মামুন, আমাদের একটা বিরতি সময় আছে, আমরা পার্লামেন্টেও কিন্তু আমরা দেখবো। জি জি, সবাই নির্বাচনে যাবে বলে আমি আশা করি। দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল মামুন, কালকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি। আপনার কাছে একটু জানতে চাই, 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং সফলতা নিয়ে। শব্দটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে ব্যবহার করা জানি না, বাট অন্তর্বর্তীকালীন সরকারের একটা মাস্টার স্ট্রোক গত 2-3 দিনে খেলে ফেলেছে, যে কারণে যে ব্যর্থতার কথাগুলো অনেক সময় আমরা বলেছি, পার্টিকুলারলি গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে, সেটা কিন্তু ভালোভাবে কাভার করেছে 3টি জিনিস। একটি হচ্ছে জুলাই ঘোষণা, একটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার নির্বাচনের ডেডলাইন, এবং আজকে যেটা ঘটেছে, নির্বাচন কমিশন বলছে তফসিল ঘোষণা। সো গণতান্ত্রিক উত্তরণে যে জায়গাটা নিয়ে ডিবেট ছিল, সংশয় ছিল, সেটি তারা ভালোভাবে পূরণ করেছে। আর একটা ক্রেডিট দিতে চাই, মামুন ভাই একটু আগে আলোচনাটা নিয়ে এসে, বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে একটি রুমে বসে রাজনৈতিক নেতৃবৃন্দের 30টি দলের 40টি মিটিং, বা
একটা সনদ তৈরি করা বা একটা ঘোষণাপত্র সবাই একসাথে দেয়া বা একই ফ্রেমে বন্দী হওয়া, এটি তো দারুণ রাজনৈতিক সংস্কৃতির এটা শুরু হয়েছে। সো এই পলিটিক্যাল ইভ্যালুয়েশনটা আমি এখানে থামতে চাই, এবং আমি যেটা বললাম যে তারা ভালোভাবে উতরে গেছে। 3টি ম্যান্ডেট ছিল, তার মানে একটা হয়ে গেল যে নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ। দ্বিতীয় হচ্ছে বিচারের জায়গাটাও কিন্তু অনেক সংশয়, অনেক কথাবার্তা থাকার পরেও শেষের দিকে এসে দেখেন যে গত 15 দিনে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। বিচার শুরু হয়েছে, ওপেন ট্রায়াল হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে কি আর্গুমেন্ট হচ্ছে। সেখানেও কিন্তু একটা মুন্সিয়ানার পরিচয় যে লোকগুলো যুক্ত ছিল তারা দেখিয়েছে। এরপরে থাকলো বাকি আমাদের সংস্কারের ক্ষেত্রে, যে সংস্কারের ক্ষেত্রে আমরা কতটুকু এগুলো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের একটা বড় রকম সফলতা অর্জন করেছে, যে একটা দলিল নির্ধারিত হয়ে গেছে। একটু আমরা বলছি 166টা, সেখান থেকে মেজর 20টা থেকে 12টা, নোট অফ ডিসেন্ট, কন্ডিশন, অনেক কিছু আছে। বাট একটা জিনিস ঠিক, যে একটা দলিল কিন্তু তৈরি হয়েছে। এবং যে কথাটা একটু বলছিলাম যে এই দলিলের বাইরে গিয়ে রাজনীতি করে টিকে থাকা যে কোনো দলের জন্য খুবই কঠিন হবে। হ্যাঁ, যেটা ক্রিটিসিজম যেটা আছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটা দাগে, তারপরে দুর্নীতি যেটা আমরা চেয়েছিলাম, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা একটা নজির ক্রিয়েট করতে পারতেন, যারা সফল না। ডক্টর আব্দুল মামুন, আমরা একটু হাসান মামুনের কাছে যাব, আমাদের হাতে সময় বেশি নেই। হাসান মামুন, একই প্রশ্ন আপনার কাছে। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর, আপনি সফলতা, ব্যর্থতা বা কি করার যেত, কি করতে পারে নাই আসলে? আচ্ছা, অন্তর্বর্তী সরকার তো এসছে একটা বিশেষ প্রেক্ষাপটে। এটা কিন্তু মানে সাফল্য ব্যর্থতার আলোচনায় এটা কিন্তু যোগ করতে হবে। এটা না বলে এই আলোচনায় গেলে হবে না, তাই না? এর আগে 111 হয়েছিল, সেটাও একটা অন্তর্বর্তী সরকার ছিল, কিন্তু সেটা ছিল সরাসরি সেনা সমর্থিত সরকার। এই সরকার কিন্তু সেনা সমর্থিত সরকার না, এটা হচ্ছে রাজনৈতিক দল সমর্থিত সরকার। এবং একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকার এসছে, একটা মানে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে এসছে, মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর, আওয়ামী লীগ বাদে। এই সরকারকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে। ফলে এই সরকার আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য দলগুলোর কাছে নিরপেক্ষভাবে কাজ করছে কিনা, এইটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, তো এই জায়গাটায় একটা মাঝে বিতর্ক ছিল বেশ, যে সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ না, সরকার একটা দিকে হেলে আছে, যে জন্য মব ভায়োলেন্স হচ্ছে। হ্যাঁ, যে জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে, বিশৃঙ্খলা বিরাজ করছে, কর্মসংস্থান হচ্ছে না, ইত্যাদি, বিনিয়োগ হচ্ছে না। এই এই অভিযোগগুলো ছিল, এবং এই অভিযোগগুলো কিন্তু সত্য, এটা অসত্য না। তবে আমি মনে করি সরকারের দ্বিতীয় পর্যায়ে কিন্তু শুরু হয়েছে এই যে প্রধান উপদেষ্টার ভাষণের ভেতর দিয়ে 5 তারিখ থেকে। দ্বিতীয় পর্যায়ে সরকার নির্বাচনমুখী হয়েছে, নির্বাচনকে নিঃশর্ত করেছে। জি জি, ধন্যবাদ হাসান মামুন, আমাদের শেষ করতে হচ্ছে। আমি মনে করি যে সরকারকে অভিনন্দন জানানো উচিত, কারণ অনেকেরই সংশয় ছিল যে সরকার। জি হাসান মামুন, ধন্যবাদ। ডক্টর আব্দুল মামুন, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।